গুড মর্নিং। থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর এটা সম্ভব হতো না যদি মোদি কেয়ারে না আসতাম। আপনাদেরকে আমি শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। সর্বপ্রথম আজকের যিনি এত সুন্দর এমসি করছেন, আমাদের সকলের প্রিয় সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার প্রকাশ হাজারি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোদি কেয়ারের কোনো আলোচনা যার কথা না বলে শুরু করি না। আমাকে যিনি তৈরি করেছেন, আমার গুরু, আমার মেন্টর মিস্টার অসিত কুমার খান স্যার, আজকে উনি এই হলে উপস্থিত নেই, কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা হাততালি চেয়ে নেব যা উনি বাড়ি থেকে শুনতে পান। ওনাকে শ্রদ্ধা, প্রণাম এবং আমার ফ্যামিলির তরফ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তথা যত লাইন অফ স্পন্সার্স আছেন আমাদের টিমের, যাদের সহযোগিতায় আমরা আজকে এই টিম অসিত কুমার খান বিবিএমের নেতৃত্বে আমরা যারা এগিয়ে চলেছি, সবাইকে শ্রদ্ধা, প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সমস্ত বিবিএমের মেম্বার যারা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন প্রত্যেক মাসে মাসে, এবং 11 মাস, আজ জুলাই মাসে আমরা এই 11 মাস কমপ্লিট করলাম। আগামী আগস্টে আমরা 1 বছর পূর্ণ করব। তো যাদের সহযোগিতায়, তাদের জন্য একটা জোরদার হাততালি চেয়ে নিচ্ছি। পাশাপাশি আপনারা সবাই যারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে, অনেক প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের এই হলে উপস্থিত হয়েছেন একটা কংক্রিট ডিসিশন নেওয়ার জন্যে, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে যে আজকের পর থেকে আমরা আমাদের একটু আগে যে মুখাভিনয় দেখলাম আমরা, আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না। ইয়েস অর নো? আমরা সিদ্ধান্ত নিতে পারছি আজকে? হ্যাঁ, পারছি। তো আপনাদের সবার জন্য একটা জোরদার হাততালি যারা উপস্থিত হয়েছেন। দেখুন, খুব ভাল লাগছে। এত সম্মান কোনোদিনই পেতাম না যদি কিনা মোদি কেয়ারে না আসতাম। আমাকে অনেকেই চেনেন, আবার অনেকে আজকে নতুন এসেছেন যারা আমাকে চেনেন না। যারা নতুন এসেছেন তাদের জন্যে বলি, আমি অনিন্দম বিন জাহাঙ্গীর হোসেন, আমি মাটিয়া থেকে এসেছি, বসিরহাটের মাটিয়া থেকে। একদম ঠিকই বলেছেন আজকে যিনি মিটিং পরিচালনা করছেন এমসি মিস্টার প্রকাশ হাজারি, যে রাস্তার ধারে মুড়ি বিক্রি থেকে শুরু করে আজকে এই বিদ্যাসাগর মঞ্চ এবং এখানে আপনারা এত সম্মান দিচ্ছেন, এটা সবটাই কিন্তু মোদি কেয়ারের জন্য। যদি মোদি কেয়ারটা ভালোবেসে না করতাম, যদি মোদি কেয়ারটা মন থেকে না করতাম, তাহলে আমার কোনো স্বপ্নই পূরণ হতো না, আর না আপনাদের এত ভালোবাসা পেতাম। তো আমার মতো যারা এই সম্মান পেতে চায়, কারা একটু দেখি। ওয়াও, সবাই পেতে চান? আমার মতো এই সম্মান পেতে চান? নিজেকে আজকে থেকে কমিটমেন্ট করে নিন যে আজ থেকে ঠিক 2 বছর পর আমার জন্যে এই স্টেজ ওয়েট করছে। আজকে একে ছুঁয়ে প্রতিজ্ঞা করে যাবেন, এবং সেটা আপনারাই পারেন। দেখুন, এই পরিবেশটা কিন্তু পজিটিভ পরিবেশ। এখানে আমরা সব ভালো দেখছি, সব ভালো শুনছি, কিন্তু এর বাইরে গেলেই কিন্তু ওই বাধাগুলো আপনাকে কিন্তু টেনে ধরে, আর তার জন্যে আমরা এগিয়েও কিন্তু পিছিয়ে আসি, বিভিন্ন রকম অজুহাত দেখাই। তো আজকে কমিটমেন্ট করে যাব। দেখুন, আমি বললাম অনিন্দম বিন জাহাঙ্গীর হোসেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রাস্তার ধারে মুড়ি পর্যন্ত বিক্রি করেছি, সবাই জানে। যারা নতুন তাদের জন্য বলছি, আজকে মোদি কেয়ার আমার জীবনে, বিফোর মোদি কেয়ার আমি কিন্তু একদম জিরো ছিলাম, আর আফটার মোদি কেয়ার আমি কিন্তু হিরো। কি তাই তো? হিরো লাগছে তো? হ্যাঁ, কীরকমভাবে হিরো হয়েছে শুনুন। বিফোর মোদি কেয়ার, আমি যখন মোদি কেয়ারটা শুরু করেছিলাম, তখন আমার কাছে একটা ভাঙাচোরা সাইকেল ছিল। আর সেই ভাঙাচোরা সাইকেলটা প্রথমে একটা ডিসকভার গাড়ি, তারপর আবার একটা মোটর সাইকেল, হন্ডার একটা ভালো গাড়ি আসলো।
তারপর সেই দুটো মোটরসাইকেল আমাকে 4 হুইলার এনে দিল মোদি কেয়ার থেকে। আর সেই 4 হুইলার মোদি কেয়ার থেকে আমাকে বিদেশে বেড়াতে নিয়ে গেল, প্রথম ব্যাংকক, থাইল্যান্ড, পাটায়া, যেখানে মানুষের প্রত্যেকের যাওয়ার ইচ্ছা থাকে। এবং জীবনের সর্বপ্রথম কিন্তু আমার মোদি কেয়ার থেকে প্লেনে চড়া, যেটা কিনা আমি কোনোদিন আগে মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি। হ্যাঁ, প্লেন দেখতাম, বাড়ির ছাদে উঠে আকাশের দিকে দেখতাম যে প্লেনে কি এবং তাতে কারা যায়। আমার পক্ষে সম্ভব ছিল না মোদি কেয়ার ছাড়া কিন্তু প্লেনে ওঠা। তো মোদি কেয়ার আমাকে কিন্তু সেই সুযোগ করে দিয়েছে। আফটার মোদি কেয়ার আজকে আপনারা অনেকেই জানেন, শুনেছেন, মোদি কেয়ার থেকে আমাকে মিলেনিয়ার বলা হয়। এখান থেকে 4.5 বছর আগে, 4.5 বছর প্লাস হলো, পুরো 5 বছর হয়নি, আমি মোদি কেয়ারটা শুরু করেছিলাম মাত্র 120 টাকা ইনকাম নিয়ে, মাত্র 120 টাকা ইনকাম নিয়ে। কিন্তু আমার মনের মধ্যে অনেক জেদ ছিল, অনেক মানে অপূর্ণ স্বপ্ন, অনেক কি বলবো কষ্ট, যন্ত্রণা, অনেক প্রতিকূলতা ছিল, যার থেকে আমি 4.5 বছর আগে জ্ঞান মঞ্চের একটা মিটিংয়ে গিয়েছিলাম। এরকম প্রচুর মানুষ সেই মিটিংয়ে বসেছিলেন, আমার সিটটা হয়নি, সিটে বসার। আমি কারোর একজন পায়ের কাছে বসেছিলাম জ্ঞান মঞ্চে গিয়ে, এবং ওই মঞ্চের ওই পায়ের কাছে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকেও মঞ্চে উঠতে হবে, আমার লাইফটাকেও চেঞ্জ করতে হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে মোদি কেয়ার। তো সেখান থেকে হাততালি দিতে চাইলে ভালো করে দিন না, এরকম করে কেন? যা করবেন মন থেকে করবেন, যা করবেন মন থেকে করবেন। যদি হাততালি দিতে হয় মন থেকে দিতে হবে। মোদি কেয়ারটা হচ্ছে জোশের বিজনেস। তো আমি পায়ের কাছে বসেছিলাম। আজকে যদি পায়ের কাছে বসে থেকে স্টেজে আসতে পারি, মোদি কেয়ার থেকে সফলতা নিতে পারি, যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু আগে পাবেন। ধৈর্যটা আপনারা মানে পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন, তাই যারা দাঁড়িয়ে রয়েছেন এই কষ্টটা ভোগ করুন যদি কিনা সফলতা হতে চান। আর যারা বসে বসে দাঁড়ানো ব্যক্তিদের কষ্ট অনেকক্ষণ দেখছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, ফিমেল মেম্বার যারা দাঁড়িয়ে আছে, তাদের জন্য একটু যদি সুযোগ করে দেন, যিনি অনেকক্ষণ বসে আছেন। তো থ্যাংক ইউ সবাইকে। আফটার মোদি কেয়ার আমার জীবনে এগুলো ঘটেছে, তার জন্য আমাকে অনেকটা স্যাক্রিফাইস এবং অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো আমি কিভাবে এই জায়গায় এসেছি আপনারা কি দেখতে চান, জানতে চান, শুনতে চান, বুঝতে চান? সবাই চান না? চাই, 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 চাই। ইয়েস, এবার মনে হচ্ছে সবাই চাই, এটা চাই। দেখুন, একটা ভয়ঙ্কর তথ্য আমার পিছনে আছে, সবাই দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবাক হয়ে যাবেন। আমি কিন্তু যারা এখানে জব করেন, সার্ভিস করেন, বা যে কোনো বিজনেস করেন, বা সেলফ এমপ্লয়েড, সবার জন্য বলছি, কারণ আমি এই প্রফেশনটায় আসার আগে আমিও কিছু করতাম। বিশ্বাস করুন, একটা সার্ভে যেটা বিভিন্ন রকম প্রতিষ্ঠান থেকে করা হয়েছে, যে আমরা আজকে মোদি কেয়ারটা বাদ দিন, যদি মোদি কেয়ার না করি, আমরা যে যা করছি, একটু নিজের কাছে প্রশ্ন করবেন, নিজের কাছে একটু প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। দেখা গেছে সার্ভেতে বলছে মাত্র 4% মানুষ যাদের কাছে ক্ষমতা আছে, মাত্র 6 মাস এবং তার বেশি সংসারটা চালানো, যদি তিনি যেটা করছেন সেই কাজটা এখন চলে যায়। হতে পারে সেটা বিজনেস, হতে পারে সেলফ এমপ্লয়ের কোনো কাজ, হতে পারে চাকরি, যা কিছু, যদি আজকে সেই কাজটা চলে যায়,
দেখুন এর পরেও আমরা কত মানে কি বলবো, মানে অহংকার নিয়ে আমরা চলছি। যদি কাজটা আমি যে কাজটা করি মোদি কেয়ারের কথা ভুলে যান, নিজের কাছে প্রশ্ন করুন। এটা সার্ভে এবং সার্ভের রিপোর্ট যে 6 মাসের বেশি চালাতে পারবে না সংসারটা মাত্র 4% মানুষ। 6 মাসের বেশি চালানো সম্ভব না, 6 মাস এবং 6 মাসের কম চালাতে পারবে। বলছে 6% মানুষ যদি তাদের কাজটা চলে যায় তাহলে 3 থেকে 5 মাস তাদের সংসারটা চালাতে পারবে, যা গোছাতে পেরেছে। সংসার চালানোর পরে যেটা গোছাতে পেরেছে, হাতে যেটা আছে, তাই থেকে 3 থেকে 5 মাস তাদের সংসারটা চালাতে পারবে। কত পার্সেন্ট মানুষ? 6% মানুষ। বলছে 18% মানুষ 1 থেকে 3 মাস তাদের সংসারটা চালাতে পারবে, তার বেশি চালাতে পারবে না। আমরা যে যা করি, আমাদের কাজটা যদি চলে যায়, 18% মানুষ মানে 100 জনের মধ্যে 18 জন 1 থেকে 3 মাসের বেশি সংসারটা চালাতে পারবে না। একটু প্রশ্ন করবেন নিজের কাছে, আমরা যে যেটা করছি। আর বলছে 72% মানুষ, সব থেকে ভয়ঙ্কর রিপোর্ট, 100 জনের মধ্যে 72% মানুষ যারা 1 মাসও তাদের সংসারটা মেনটেন করতে পারবে না যদি আমরা যেটা করছি সেটা চলে যায়। ইয়েস অর নো? বিশ্বাস করি এটা? হ্যাঁ, মনে হচ্ছে না এই রিপোর্টের সঙ্গে আমরা একমত না। বিশ্বাস করি? তাহলে কি আমাদের বিকল্প প্যাসিভ কোনো ফিউচার করে রাখার দরকার আছে? ইয়েস অর নো? করে রাখার দরকার আছে। তারপরেও যদি বলি ভাই মোদি কেয়ার কথা, ওসব আমার দিয়ে হবে না, আমার একটা জব দাও, চেয়ারে বসে 7,000 টাকা বেতন দেবে, আমি ওই করব। ওসব তেল মাখানো কাজ আমার দিয়ে হবে না। ওসব তেল মাখানো কাজ, শখে শখ করে কথা বলে আর মোবাইলে হাত দিয়ে শুধু মার 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 মার, এই গেম খেলা চলছে। বিশ্বাস করুন বর্তমান সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, আমাকে যে কিছু করতে হবে, বাবার কাছে জেদ করে একটা মানে হাইফাই বাইক কিনে নিচ্ছি আর ঘুরছি, লাইফ সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা নেই। আর এই করতে করতে 30-40 হয়ে যাচ্ছে, তারপরে ওই আল্লাহ দেশে চলো। হ্যাঁ, ওসব আমার দরকার নেই। পঙ্কজ স্যার খুব ভালো কথা বলেছে, যারা ব্যাংকের বই দিতে চায় না, আমি দেখেছি, বলছে ব্যাংকের বই দিলে ফ্রড হবে, আলটিমেট দেখা যাচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকাও নেই, তার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা নেই, অথচ বলছে যে না আমি ব্যাংকের অ্যাকাউন্ট দেব না যদি কিনা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। এই অবস্থা। তো সেখান থেকে আমরা আমাদের কি করা লাগবে, এটা দরকার আছে? ইয়েস অর নো? হ্যাঁ, এক্সট্রা প্যাসিভ ইনকাম দরকার আছে? সবাই একমত? সিদ্ধান্ত নিতে পারছি? তাহলে আমাদের কি করা লাগবে? সলিউশন কি? সলিউশনটা কি আছে বোঝা লাগবে। আমরা এখানে কিন্তু কেউ 18 বছরের নিচে আসিনি, সঙ্গে যারা বাচ্চা এসছে তাদের ব্যাপারটা আলাদা। 100 টাকা টিকিট কেটে আজকে এই বিদ্যাসাগর মঞ্চে জুলাই মাসের 14 তারিখে কেন এসেছি একটু ভাবা লাগবে, বুঝতে হবে। মিটিংয়ে আসলাম, হাততালি দিলাম, চলে গেলাম। যে যে প্রফেশনে আছেন একটু নিজেকে প্রশ্ন করুন, আপনার কাছে অপরচুনিটি কি আছে, সলিউশন কি আছে প্যাসিভ ইনকাম করার। কারণ একটুখানি আগে যে তথ্যটা দেখেছি, 72% মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে 72 জন মানুষ, আমরা যে কাজটা করছি সেই কাজটা চলে গেলে আমরা 1 মাসের বেশি আমাদের ফ্যামিলি, আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, আমাদের বাচ্চা, সংসার, মা বাবা, স্ত্রী
কন্যা তাদেরকে কিন্তু মেনটেন করতে পারবো না। সলিউশন কি আছে? তো সলিউশন হতে পারে তো প্রমাণ আছে, দেখতে পাচ্ছেন নিজের চোখে। আমরা না দেখে ভগবানকে বিশ্বাস করি, দেখে শুনে মোদি কেয়ারের কেরিয়ারও বিশ্বাস করছি না। চোখে যেটা দেখবেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এক শ্রেণী মানুষটা বিশ্বাস করতেন যাদের নাম চারবাক, আর আমরা তো প্রত্যক্ষকেও বিশ্বাস করছি না। এরপরেও মানুষ কিভাবে অজুহাত দেখায় আমি ভেবে পাই না। যে একমাত্র ভারতবর্ষের ইতিহাসে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ইতিহাসে একমাত্র মোদি কেয়ার, আমরা সৌভাগ্যবান, জেনে হোক বুঝে হোক, না জেনে হোক না বুঝে হোক, মোদি কেয়ারে এসে পড়েছি। যে মোদি কেয়ার ভারতবর্ষের ইতিহাসে 28 বছর একটার পর একটা মিরাক্কেল ঘটিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা মোদি কেয়ার থেকে আজকে সফল। তাদের জীবনে গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ, সম্মান, সমস্ত সব কিছু পূরণ হচ্ছে। তো হতে পারে মোদি কেয়ার, কিন্তু মোদি কেয়ার এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি কিভাবে সফল হয়েছি, আমার সঙ্গে কি কি ঘটেছে, সেগুলো একটু আপনাদেরকে আমি দেখাতে চাইছি। প্রথম, আমরা যে যা প্রফেশনে আছি সেই প্রফেশন থেকে, প্রকাশ স্যার আমার কাছে আর কত মিনিট টাইম আছে একটু বলে দেবেন, তাহলে আমি কত 5 মিনিট। আচ্ছা, আমরা যে যা প্রফেশনে আছি সেই প্রফেশনে না আমাদের অনেকটা সেন্টিমেন্ট থাকে, হতে পারে আমি ডাক্তার, হতে পারে আমি অ্যাডভোকেট, হতে পারে আমি ইঞ্জিনিয়ার, হতে পারে আমি স্কুল টিচার। আমার এত বড় একটা সেন্টিমেন্ট আছে। সেই সেন্টিমেন্ট থেকে বেরিয়ে এসে আমরা হেজিটেড হই, আমাদের মধ্যে হেজিটেশন আসে। আর হেজিটেশন আসে বলে আমরা এক পা এগিয়ে 2 পা পিছাই। আমরা সবসময় হেজিটেট ফিল করি যে করব না করব না, বলছে আচ্ছা চলো না, আবার ও হবে না, আমার দিয়ে হবে না। এই যে হেজিটেশনটা আমরা ফিল করি, আমিও প্রচণ্ড পরিমাণে কিন্তু হেজিটেট ফিল করেছিলাম মোদি কেয়ারে আসার আগে। তাই প্রথমে আমরা কিন্তু আমাদের যেটা বাধা আসে সেটা হচ্ছে হেজিটেশন, আমরা হেজিটেশন ফিল করি। দেন ল্যাক অফ কনফিডেন্স, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট আমার কাছে মনে হয়েছিল। কারণ ছোটবেলা থেকে বাবা বলেছে ওটা করিস না, মা বলেছে ওখানে যাস না, দিদি বলেছে ওটা দেখিস না, ওটা খাস না, ওখানে যাস না, ওর সঙ্গে ঘুরিস না, ওটা পারবি না, ওটা করবি না। এই যে নায়ের একটা বড় জগৎ আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার সমাজ ব্যবস্থা, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার আত্মীয় স্বজন সবাই। আর তার জন্য আমি নিজের উপরে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছি। আর সেটাই কিন্তু আমার কাছে সব থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিল, ল্যাক অফ কনফিডেন্স। আমি পারবো? আমি কি পারবো? এই স্টেজে যে ফুলমালা পড়েছে ওর হবে, আমার কি হবে? বিশ্বাস করুন, আমি মনে করি আপনারা প্রত্যেকে হচ্ছে হাতি, কিছু মনে করবেন না, হাতি বলেছি। হাতি এই অর্থে বললাম, দেখবেন একটা হাতির পায়ে যদি দড়ি বেঁধে মাউথ বেঁধে দিয়ে বলে যে তুমি বাঁধা, তাহলে ওই হাতি আর কোনোদিন ওই একটা চেয়ার থেকে ওর পার দড়িটা ছিঁড়ে চলে যেতে পারে না, কারণ তার মাইন্ডে সেট করে দেওয়া হয় যে তুমি হাতি বাঁধা। আমরা সবাই সেই হাতি, আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে পায়ে বেঁধে রেখেছে। যদি আপনি ওই বাঁধনটা মুক্ত করে আপনার কনফিডেন্সটা বাড়িয়ে আপনি সেই বাঁধনটা কেটে আসতে পারেন, ইউ আর অল অ্যাচিভার্স। এই স্টেজ আপনাদের সবার জন্য ওয়েট করছে। তাহলে কনফিডেন্স বাড়াতে পারি। কনফিডেন্স বাড়ানোর জন্য এখানে আসার দরকার আছে। পরের মাসে আরো লোক আসবো। ও বাবা, ঠিক আছে, তাহলে হল চেঞ্জ করতে হবে। নেক্সট দেখুন, হেজিটেশন হলো ওই যে আপলাইন সিনিয়র টেনে টুনে নিয়ে সাকসেসের কাছে নিয়ে আসতে চাইছে,
আর সাকসেস বলছে আমাকে বাবা এত কঠিন না, আমাকে আসতে গেলে আপলাইনের হাত ধরে আপলাইন যেভাবে বলছে সেইভাবে চলতে হবে। কিন্তু উল্টোটা হয়, আমরা সব কাজ সহজে করতে চাই, সব কাজ সহজে করতে চাই। আর সহজে করতে যাওয়ার জন্যে আমাদের যে দুটো সব থেকে সহজ সার্কেল, যে দুটো সব থেকে মানে সহজে হবে, সেই সার্কেলে আমরা কাজটা করতে যাই। সহজ সার্কেল কোনটা কোনটা দেখুন লেখা আছে। কমফোর্ট জোন কোথায় কোথায় একটু বলুন, দেখা যাচ্ছে? কমফোর্ট জোন কারা? রিলেটিভস। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রিলেটিভরা চায় না আমি কিছু করি। অনুষ্ঠান বাড়িতে তার দাম কমে যাবে তো, যদি মোদি কেয়ারটা আমি করি আর মোদি কেয়ার থেকে আমি গাড়ি নিয়ে যাই, তাহলে সেই রিলেটিভটার দাম কমে যাবে। তাই ফার্স্ট রিলেটিভ চাই না যে আমি বেটার কিছু করি, আর আমরা সেই প্রথম সেই কমফোর্ট জোনে যাই বিজনেসটা করার জন্যে। ইয়েস অর নো? একমত আমার সঙ্গে? পিছনে যারা আছে একটু হাত তুলে বোঝান তো। ও ইয়েস, ফ্যান্টাস্টিক। নেক্সট, ক্লোজ ফ্রেন্ডস। সব থেকে বিপদের জায়গা, সব থেকে বিপদের জায়গা। ও টেনে নিয়ে গর্তে নিয়ে যাবে, কিন্তু ভালো কিছু করার জন্য সাথ দেবে না। সালা আমরা সব সহ্য করতে পারি, কিন্তু বন্ধুটা উন্নতি করবে এটা কোনো মতে সহ্য করতে পারি না। তাই ক্লোজ ফ্রেন্ডরাই কিন্তু আমাদের রিলেটিভের পরে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমি আপনাদেরকে বলছি, আমার ক্ষেত্রে মোদি কেয়ারে ওখান থেকে এখানে আসার জন্য যা যা ঘটেছে সেইগুলোই বলছি। আর যদি আপনাদের সঙ্গে এটাও ঘটে, তাহলে আপনারা মনে করবেন ইউ আর অন রাইট ট্র্যাক। আপনাদের সঙ্গে ঘটছে, এটা ঘটছে, তাহলে আপনারা সঠিক পথে আছেন, এখানে আসবেন। হাততালি হয়ে যাক নিজেদের জন্য। ওয়াহ, এই তো। নেক্সট, সব থেকে আরেকটা জোন আছে যেখানে আমরা বিলিভ করি যে ওখানে গেলে মনে হয় হবে, করবে। কোন জোনটা? কলিগস এবং আপনারা যে যা ইনস্টিটিউশনে কাজ করেন, সেই ইনস্টিটিউশন এবং কলিগদের যে জোনটা আছে, সেই জোনটা থাকে আমাদের কাছে বিশ্বাসের জোন, যে ওখানে গেলে মনে হয় আমার ফিরে আসতে হবে না। কিন্তু আই অ্যাম সরি টু সে দ্যাট এই জায়গা থেকেও ফিরে আসতে হয়। এই জায়গার মানুষগুলো আমাকে সাপোর্ট করেনি। তাহলে কোথার থেকে আমি সাপোর্ট পেয়েছি একটু দেখুন, একটা জোরদার হাততালি। এক্সপিরিয়েন্স জোন, যেখান থেকে আমি শিখবো আর আমার গ্রোথটা হবে। আর সেটা সম্পূর্ণ অপরিচিত মানুষ, যেখানে আমাকে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমি ঠিক। দোকানটা চেঞ্জ করলে আপনার লাইফটা চেঞ্জ হবে। তর্ক বিতর্ক আর্গুমেন্ট, আমি কতটা আমার মধ্যে লার্নিং আছে মোদি কেয়ার সম্বন্ধে, বেসিক কনসেপ্ট কতটা আছে, সে আমাকে প্রশ্ন করবে, সে আমাকে ভুল ধরার চেষ্টা করবে। আমি আমার যুক্তি বুদ্ধি তর্ক জ্ঞান সবগুলো দিয়ে প্রমাণ করব, এবং সেখান থেকে আমার কিন্তু গ্রোথ হবে। আর সেটা হচ্ছে অপরিচিত সার্কেল, যেখানে প্রোগ্রাম করতে কঠিন হয় আর আমরা ওই জায়গাটায় যেতে ভয় পাই। এই ধারের লোকের ভালো লেগেছে, ধারের লোকের মনে হচ্ছে ভালো লাগেনি। ও না, বাহ, থ্যাংক ইউ। নেক্সট, তারপরে কি হবে? ওই জায়গায় যেতে ভয় পাই মানে যে জায়গায় গিয়ে কাজ হবে সেই জায়গায় আমরা যেতে যদি ভয় পাই, তাহলে কি হয়? ব্যাস, হয়ে গেল ফুস। এই মিটিং সিটিং সিনিয়র আপলাইন সব গল্প শেষ, ফেলিওর। আর এই ফেলিওর হয়ে কেউ ঘরে বসে যায়, আর ফেলিওর কেউ মনে করে সাকসেসের প্রথম ধাপ।
যে ফুটবল খেলা যে ভালো গোল করে সে খেলতে গিয়ে পড়িনি, এরকম হয়েছে? হয়েছে? যে ভালো ক্রিকেটার হয় কোনো বল মিস করেনি আর বোল্ড আউট হয়নি, এটা হয়েছে? যে বাচ্চা হাঁটতে শেখে সে পড়েনি অথচ হেঁটেছে, এটা হয়? সাকসেস পাবেন, ফেলিওর হবেন, এটা হতে পারে? যারা এটাকে ভয় পায় তারা আজ যেখানে আছে আগামী 20 বছরও সেখানে থাকবে, আর যারা এটাকে হাত ধরে বুকে লাগিয়ে নেয় তারা সব ওখান থেকে এখানে আসবে। ফেলিওর হলে কি আছে? চ্যালেঞ্জ। আমাকে কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে। I have to do something. দেখুন, আমি বিশ্বাস করি কারোর সঙ্গে মারপিট করে জেতার আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছা সে যতটা দাগ কেটেছে আমি তার থেকে একটু বড় দাগ কাটবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিতে পারবো? নিজেদেরকে আমরা হাতি মনে করতে পারবো? দড়ি ছিঁড়তে পারবো? হ্যাঁ, সমাজ ব্যবস্থা যে দড়ি আমাদের পায়ে পরিয়ে রেখেছে, কত? 5,000, 7,000, 10,000। সেই দড়ি ছিঁড়তে হবে। তো চ্যালেঞ্জ নিলে এবার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কি আছে? চ্যালেঞ্জ নিতে গেলে বাধা আসবে। দেখেন, এই মিটিংয়ের দিনেই কারুর শ্বশুর বাড়ির কেউ মারা গেছে, আর নতুবা তার শালার বিয়ে হচ্ছে, অথবা বান্ধবী আজকেই ডেট দিয়েছে যে অমুক পার্কে দেখা করতে হবে, এই আজকের দিনে। শালা 1 মাস আগে আমি ডেটটাকে গোল করে রেখেছি যে আজকে আমার বিদ্যাসাগর মঞ্চে যাওয়াটা কেউ আটকাবে না, আমি যাব। অথচ মেয়ে জামাই 1 বছর বাড়িতে আসে না, হঠাৎ সকালবেলা ফোন, মা আজকে তোমার জামাই আর আমি আজ রবিবার তোমাদের বাড়ি যাচ্ছি। হয়ে গেল। দিস ইজ কল্ড চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে যদি আমি ওভারকাম করতে পারি, যদি ট্রেন বন্ধ তাও আসতে পারি, যদি বাস বন্ধ তাও আসতে পারি, যদি আমার সামনে অনেকগুলো বাধা থাকে সেগুলোকে কাটিয়ে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে অবস্ট্যাকেল যে বাধা সেই বাধাগুলোকে পেরিয়ে আমি এখানে আসতে পারি, তাহলে কিন্তু আমি অ্যাচিভার্স। আর অবস্ট্যাকেলের পরে কি হবে? ऑब्स्टैकल परे की हबे डर का आगे क्या है डर का आगे थैंक यू आज के এই পর্যন্ত নেক্সট টাইম আবার আগস্ট মাসে দেখা হবে তখন আবার কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসব আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ